খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শেষ পর্যন্ত জামিন পেলেন ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হক। উচ্চ ন্যায়ালয়ের কাছে জামিনের আবেদন করলে উনার জামিন মঞ্জুর করা হয়। পাতারকান্দির 54/25 নম্বর ধারায় জামিন লাভ ইউএসটিএম এর আচার্য। তবে এখনো পর্যন্ত খোলা আকাশের নিচে আসার প্রস্তুত হয়নি আচার্য জনের। আরেক কিসের জামিন লাভ করলে স্বস্তির নিঃশ্বাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হকের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছিল। অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি নিয়ে ফের উত্তপ্ত পরিস্থিতি শ্রীভূমি জেলায়। বরাকের ট্রেডিং কেলেঙ্কারির খলনায়কের জনগণের অভিযান রাতের দিকে। ট্রেডিং কেলেঙ্কারির আরেক 2 খলনায়ক সুমি ও বিশাল জেলে ঠাঁই হলেও বরাকের খলনায়ক শাকির এখনো পর্যন্ত খোলা আকাশের নিচে। মোটের উপর 150 কোটি টাকা হাতিয়ে নিয়ে পলাতক শ্রীভূমির বাকরশাল এলাকার ট্রেডিং কেলেঙ্কারির বাদশা শাকির। রবিবার ভুক্তভোগী বহুজনে অর্থ ফিরে পাওয়ার জন্য খলনায়কের ঘরে গেলে তাদের পরিবারেরা বাজে ব্যবহার করে বলে ভুক্তভোগী বেশিরভাগ অভিযোগ উত্থাপন করেন। টাকা ফেরত পাওয়ার জন্য কেলেঙ্কারির বাদশার বাড়িতে যাওয়া, অথচ টাকা পাওয়া তো দূরের, তাদের মারধর করার অপমানিত বোধ করেন ভুক্তভোগী বহুজনে। এদিকে খলনায়কের বিরুদ্ধে পুলিশ 6 মাস পূর্বে মামলা দায়ের করলেও এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা না হওয়ায় অনেকের মধ্যে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। ট্রেডিং নামে লাখ লাখ অর্থ হাতিয়ে নেওয়া যারা তাদের পাল্লায় পড়ে সর্বশান্ত হওয়া ভুক্তভোগীরা চিৎকার করেও কোনো লাভের মুখ দেখতে পাচ্ছেন না। আমার নাম ওয়াসিম আহমেদ। প্রায় বিগত 1.5-2 বছর থেকে এখন মানুষ শাকির আহমেদ নামে আমরা বদরপুর আওয়া যাওয়া করতো। লোকে আমার বন্ধুরা কিছু আছেন, তারা আমার চিনাইছে নিয়ে কইছে ওলা শাকির কইয়া ওলা ট্রেডিং এর নামে পয়সা দেয়, মানে লাখো 10% 12% করে পয়সা দেয়। মনে করিলে প্রত্যেক মাসে যদি তুমি 1 লাখ দেও তো 1,12,000 দিব, 11,000 দিব, সামথিং বেশও দিতে পারে। দেন ও সারা আমরা জমিয়ে সবে শুনছি কথা, আমরা বন্ধুরা সারা আসলাম, যারা সবে তোরা কেউ 1 লাখ দিয়েছে, কেউ 2 লাখ দিয়েছে, কেউ 3 লাখ দিয়েছে। দিয়া পয়সাটা তারা দেওয়া হয়েছে। প্রথমে 1 মাস 2 মাস 3 মাস পয়সা দিছে, সবরে দিয়া গেছে। 100% দিয়েছে, কম দেখ বেশ দেখ 100% দেওয়া গেছে। দেখার পরে লাস্টে দেখা যায় কিন্তু সবে অ্যামাউন্ট বাড়াইছে। আমারও ইচ্ছুক আইছে মনে যে না মানুষটা দেয়, আমরা বন্ধুরা সবর মনে ইচ্ছুক আইছে যে মানুষটা পয়সা দেয়। এখন দেড়তে আমরা কইলাম, আমরা আরো কইছে যে তোমরা পয়সাটা বাড়াও, আরো বাড়িব, অ্যামাউন্ট বাড়িব লোকে। ও সবর মনে একটা উচ্চুক আইলো যে এরকম যেন পয়সা ডাইরেক্ট দিলে আর এলে পয়সা বাড়ি আইব, তো ভালো সারা দেও দিয়াটা পয়সাটার ডাবল হইব। তার লাগে সবে পয়সা দিছো, লোকে নিজেও দিছি। প্রায় 10 লাখ টাকা তারা নিজে দিছে, ঘরের বাইয়ের নিজের তোরা আত্মীয় স্বজনের, মানে নিজের আর মেন্তর পয়সা আর কি দিয়া তারা দিছি। পরে তো আর কোনো ফোন নাই, কোনো কল নাই, কোনো মেসেজ নাই। 1 বছর হয়ে গেছে, প্রায় এখন 1.5 বছর হয়ে আসছে, কোনো ইনফরমেশন, তার কোনো আপডেট, কোনো জিনিস নাই। তারা কল করলে ফোন তুলে না,
ইলেকশন গেছে, ইলেকশনের ডেট দিছে, পরে ইলেকশন যাওয়ার পরে উঠে কইছে 31 তারিখ লাস্ট ডিসেম্বরের পয়সাটা দিয়া দিব, তাও দিছে না। লাস্টে উঠে কইছে আরো 1 মাস টাইম নিছে, নিয়াও তার গড় বাড়িত আর না হইলে মিনিমাম থেকে ম্যাক্সিমাম 20 বার আইছি, মিনিমাম তো 15 বার আইছি। তেলর খরচ এভরিথিং হে আনা এলে হে গাইবু যায় কি মিলে না, কথা করে না। আর আইজ আমরা সব মানুষ প্রায় 60 থেকে 70 কোটি মানুষ বর্তমানে পয়সা দেরা মানুষ আইছেন, 60 থেকে 70 কোটি টাকা বর্তমানে ইনভেস্টার আইছেন যেন পয়সাটা দিতে। আমার নিজের 11.5 লাখ টাকা উইথ চেক, আমার চেক দিছে, চেক দিয়ে উঠে কইছে যেন তোমার পয়সাটা পাইলি, বা চেকর ডেট গেছে, বাউন্স মারছে আমার চেক বাউন্স মারছে। লোকে আমার বাইরে গো আছে, তারও প্রায় 18 লাখ টাকা, তারও চেক সেম বাউন্স মারছে ইমদাদ নামে কইয়া, তো তারও টাকা হয়েছে না। আমরা 3-4 বাউন্স মারছে, তারা ফোন করছি, ফোন করার পরে উঠে কইছে না পাইলি ভাই এগ্রিমেন্টও আছে, ও অতটুকু লাস্ট। এখন আর জারিটা মারছি না, তারে ব্যাক টু ব্যাক আইসি, আবার পরে তারে ফোন কল নাই, ও লাস্টে আইসি তার বাড়ির জন্য। আমরা তো আন্দোলনটা করতাম, আমরা পয়সাটা দিত, আমরা শান্তিশিষ্টভাবে আন্দোলন করা তাইছি। জি বর্তমানে তো তার কোনো আতা পাতা নাই, শুনছি আমরা লোকেলে আছে, কোনে গুয়াহাটি, কোনে বাড়ি, কোনে রাজস্থান, কোনে কাশ্মীর, মানুষের পয়সা নিয়ে আইয়াসি করে, পয়সাটা দেয় না। আপনার প্রশাসনের কাছে কি আমরা কাছে ওটা হয়েছে না, আমরা যে পয়সাটা দিছি ও পয়সাটা আমরা আবদার, আমরা পয়সাটা আমরা ব্যাক চাই, আমরা কোনো এক্সট্রা লাভ লোক কিছু লাগে না, আমরা পুঁজিটা হইলেও আমরা এই গ্রুপে খারা আছে মুখকান্তা ঘুরিয়ে আইছে ভাই না হে যে সময় কোনো না কোনো একটা গ্রুপ জমা, ও যেমন আরো আইস পালা না 3-4 বার আরো জমানি হইয়া আসছে, যে সময় কোনো না কোনো গ্রুপ জমানি হয় হে একজনটা কন্ট্যাক্ট করিয়া চায় মাস করে মানুষের ইয়ে করে লইত, ম্যানিপুলেট করে লইত। ইভেন কি আজকে জমার আগে ফোন আইছে, আমরা গ্রুপের আমরা মানুষের জনের কাছে ফোন আইছে, এই আমরা ক্লোজ আসলে গচ্ছিকে তাই কইছে ফোন আইছে কিতা করা, তখন আমরা উঠে কইছি আপনি কোনো দায়িত্ব লইয়ে না। তার বাইনতে হোক্কা সামনে আইয়া যে কিতা হয়েছে কিতা না, তখন তারা বাইন্তর কাছে গেছি, তারা বাইনতে খুদানি শুরু করছেন, 4-5টা বার ইয়া আইসেন লাঠি ছোটা লইয়া। এখন তারা এখানে আবার আইলাম, এই না আবার বাদে আবার পুলিশ আই গেছে, পুলিশে তোকে যাবা করতে পারে না। আজকে তারা ফুন্নাবাড়ি গেছি, ফুন্নাবাড়ি যাওয়ার পরে তারা 3-4 ভাই 12 জন লাঠি লইয়া গালিয়া মা বাপ তুলে আমরা পয়সা লাই গেছি, তারা জিম্মা নিছে, তারা কইছে সাকিরে দেন আমরা ঘর বাড়ি বেচিয়া দিমু, দেন আমরা তারা বাড়িতে গেছি, যাওয়ার পরে এখন তারা লাঠি লইয়া গুদাইছে, কইছে তোমরা সাকিরের বাড়ি যাও, আমরা কোনো পয়সা জিম্মা নাই। অ্যাকচুয়াল তারা সাকিরটা হলা বাগাইছে, সাকিরের মা বাপ সারারে বাগাইছে, জিম্মা লইছে। প্রথমে আসলো সাকিরের ফ্যামিলি সারা বাড়িতে আসলা, আমরা আইয়া তারাই ধরার পরে তারা উঠে কইছেন না এরা কাছে যাও, আমরা বড় আছে, তারা সাসার করো ভাইয়েন, ও বড়োর কাছে গেছি, যাওয়ার পরে তারা জিম্মা লইছে, কটা টাইম লইছে, লোয়ার পরে সাকির দিয়ে উইথ সাকিরের ফ্যামিলি সারা বাগাই লিছে বাড়ির থেকে, বাগাইয়া এখন তারা উঠে তারা জিম্মা না, তারা বাড়িতে গেছি, তারা লাঠি লইয়া কুদাইছে, জাস্ট কাতো ডান্ডা মারছে, ওসাইডও ডান্ডা মারছে, আমারে মারিয়া কুদাইয়া বাগরিয়া দিছে তারেও। পুলিশ তো জাস্ট আইছুন, তাইতে নাই আইলে আমরা আন্দোলন করি আর আইয়া পাইছুন, তাইতে আমরা কুদাইছুন, আমরা উঠে কইছি আমরা পয়সাটা লাগে, ও তো ওসাইডও বাড়ি মারছে, আস না ইয়া কোস না, তোর উপরে ডান্ডা পড়ছে যেটা, ও আমার আরেকটা বন্ধু করলাম ভাই, আমরা তো আরো বিপদী, আমরা কাছাড়ে পুনরায় ড্রাগস বিরোধী অভিযান পুলিশের। ধলাই ও লক্ষ্মীপুরে পৃথক অভিযান চালিয়ে পুলিশের অভিযানে বৃহৎ পরিমাণের হেরোইন জব্দ করে পুলিশ। পৃথকভাবে ধলাইয়ের সপ্তগ্রামে ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে 26টি ড্রাগস ভর্তি সাবানের বাক্স জব্দ করে পুলিশ। ধলাই এলাকায় একটি বলেরো পিকআপ ভ্যানের সাউন্ড বক্স থেকে 16টি ও লক্ষ্মীপুরে একটি স্কুটি থেকে 10টি সাবানের বাক্স জব্দ করা হয়। সবকটি বাক্স থেকে 310 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। জব্দ হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় 1,50,00,000 টাকা বলে জানা গেছে।
শ্রীভূমি জেলার আম্বেদকর ভবন এবার কেমন আছে? যদি আপনারা ছবি প্রত্যক্ষ করেন তাহলেই আপনারা বলতে পারবেন কি রূপে রয়েছে শ্রীভূমি জেলার আম্বেদকর ভবন। একেবারে ভূত বাংলায় পরিণত রয়েছে আম্বেদকর ভবন। আম্বেদকর ভবনের চারিদিকে গাছের পাতা লতা সহ ধুলোবালু। এদিকে আম্বেদকর ভবনের ভেতরের বৈঠক হলের ভেতরে রয়েছে এসি লোকদের মধ্যে বিতরণ করা বিভিন্ন সামগ্রী, যেগুলো বিতরণ না করে সেখানে ফেলে রাখা হয়েছে। নষ্টের দিকে যাচ্ছে সেগুলো সামগ্রী। তবে এদিকে নজর নেই জেলা প্রশাসনের। কোটি কোটি টাকা নির্মাণ হওয়া ভবন এবার ভূত বাংলায় যেন পরিণত। ভবনটির ভেতরে যে কোনো অনুষ্ঠান করার অনুমতি পান না বহুজন, কারণ ভবনটির রুমের ভেতরে রয়েছে বিভিন্ন সামগ্রী। এক কথায় গোদাম রূপে পরিণত হলটির ভেতর। সেসব দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হয়। এতিয়া 8-10টা ল'ৰা আছে, কিন্তু অৱস্থা বহুত বেয়া। আমাৰ ইয়াতে এই কাষ্টমছৰ এছিষ্টেণ্ট কমিশ্যনাৰ অফ কাষ্টম HB সোলাংকি, ইহঁতো গুজৰাটৰ মানুহ, SC মানুহ হয়। সি আহি পৰিদৰ্শন কৰিলে, কৰি আজি এটা আমি মিটিং পাতি আছোঁ। এই হোষ্টেলৰ অৱস্থা এনেকুৱা বেয়া, মানে এটা মানুহ থকাৰতো কথা বাদ দিয়ক, এটা গৰু ছাগলীও তাত নাথাকে, এনেকুৱা অৱস্থা। তো সেই 12জন এতিয়া 12জন ষ্টুডেণ্ট আছে। এই সোলাংকি ডাঙৰীয়াই 40,000 টকা দি ওপৰৰ পৰা পানী পৰে, এইটো নিজৰ পইচা দি এইটো বনাই দিছিল। আৰু এতিয়া আজি আমি এটা মিটিং পাতিছোঁ, সোলাংকি ডাঙৰীয়াও ইয়াত আহিছে। আমি এতিয়া কথা পাতি আমি ছ'চিয়েলি চান্দা উঠাই, ডনেশ্যন উঠাই, যাতে বাথৰুম, টয়লেট আৰু যিবিলাক আছে খোৱা পানী, এইটো যাতে কৰি দিব পাৰোঁ, এইকাৰণে আজি এটা মিটিং পাতিছোঁ। ইয়াত আমি সাজু হৈছোঁ। এতিয়া 8-10টা ল'ৰা আছে, কিন্তু অৱস্থা বহুত বেয়া। আমাৰ ইয়াতে এই কাষ্টমছৰ এছিষ্টেণ্ট কমিশ্যনাৰ অফ কাষ্টম HB সোলাংকি, ইহঁতো গুজৰাটৰ মানুহ, SC মানুহ হয়। সি আহি পৰিদৰ্শন কৰিলে, কৰি আজি এটা আমি মিটিং পাতি আছোঁ। এই হোষ্টেলৰ অৱস্থা এনেকুৱা বেয়া, মানে এটা মানুহ থকাৰতো কথা বাদ দিয়ক, এটা গৰু ছাগলীও তাত নাথাকে, এনেকুৱা অৱস্থা। তো সেই 12জন এতিয়া 12জন ষ্টুডেণ্ট আছে। এই সোলাংকি ডাঙৰীয়াই 40,000 টকা দি ওপৰৰ পৰা পানী পৰে, এইটো নিজৰ পইচা দি এইটো বনাই দিছিল। আৰু এতিয়া আজি আমি এটা মিটিং পাতিছোঁ, সোলাংকি ডাঙৰীয়াও ইয়াত আহিছে। আমি এতিয়া কথা পাতি আমি ছ'চিয়েলি চান্দা উঠাই, ডনেশ্যন উঠাই, যাতে বাথৰুম, টয়লেট আৰু যিবিলাক আছে খোৱা পানী, এইটো যাতে কৰি দিব পাৰোঁ, এইকাৰণে আজি এটা মিটিং পাতিছোঁ। ইয়াত আমি সাজু হৈছোঁ। এতিয়া 8-10টা ল'ৰা আছে, কিন্তু অৱস্থা বহুত বেয়া। আমাৰ ইয়াতে এই কাষ্টমছৰ এছিষ্টেণ্ট কমিশ্যনাৰ অফ কাষ্টম HB সোলাংকি, ইহঁতো গুজৰাটৰ মানুহ, SC মানুহ হয়। সি আহি পৰিদৰ্শন কৰিলে, কৰি আজি এটা আমি মিটিং পাতি আছোঁ। এই হোষ্টেলৰ অৱস্থা এনেকুৱা বেয়া, মানে এটা মানুহ থকাৰতো কথা বাদ দিয়ক, এটা
গরু ছাগলীও তাত নাথাকে এনেকা অৱস্থা। তো সেই 12জন এতিয়া 12জন ষ্টুডেণ্ট আছে। এই সোলাংকি ডাঙৰীয়াই 40,000 টকা দি ওপৰৰ পৰা পানী পৰে ইটো নিজৰ পইচা দি ইটো বনাই দিছিল। আৰু এতিয়া আজি আমি এটা মিটিং পাতিছোঁ, সোলাংকি ডাঙৰীয়াও ইয়াত আহিছে। আমি এতিয়া কথা পাতি আমি ছ'চিয়েলি চান্দা উঠাই ডনেশ্যন উঠাই যাতে বাথৰুম টয়লেট আৰু যিবিলাক আছে খোৱা পানী ইটো যাতে কৰি দিব পাৰোঁ, এইকাৰণে আজি এটা মিটিং পাতিছোঁ। ইয়াত আমি সাজু হৈছোঁ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শ্রীভূমিতে বিশ্ব শ্রবণ দিবস পালন ও বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত। শ্রীভূমিতে সোমবার বিভিন্ন সচেতনতা কার্যসূচির মধ্য দিয়ে বিশ্ব শ্রবণ দিবস পালন করা হয়েছে। এতে সকলের শ্রবণ ও কান সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। দিনের সূচনা হয় করিমগঞ্জ সিভিল হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক সচেতনতা র্যালির মাধ্যমে। পতাকা নেড়ে র্যালির সূচনা করেন শ্রীভূমির স্বাস্থ্যযোগ্য সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং। তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর মতেন্দ্র সূত্রধর। ব্যবহার করবেন না, এতে কারণ World Hearing Day. ব্যবহার করবেন না, এতে কারণ বর্তমান প্রজন্ম যেখানে মোবাইল নিয়ে ব্যস্ত, খেলাধুলা থেকে অনেকটা দূরে সরে এসেছে, সেই সময় এক বিশেষ উৎসব ঘুড়ি উৎসবের আয়োজন করলো সনবিল সংলগ্ন এলাকা। সেই সময় এক বিশেষ উৎসব ঘুড়ি উৎসবের আয়োজন হলো সনবিল সংলগ্ন এলাকায়। এই বিশেষ খেলায় বহু প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিভিন্ন দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হয়।
হ্যাঁ, আমাদের প্রতি বছর আসলে করে যাচ্ছি। আসলে আমার খুব ইচ্ছে আর কি যে বাচ্চারা যাতে আবার মাঠমুখী হয়, সেই উদ্দেশ্য নিয়ে আমি এখানে অনেক সময় দেখা যায় যে আমাদের এই যুগে সবাই মোবাইল নিয়ে খুব ব্যস্ত থাকে, সেই সময় আর কি যে ভাবলাম যে না, বাচ্চাদের কীভাবে আবার মাঠমুখী করা যায়, কারণ আসলে আমরাও তো ছোটোবেলায় ঘুড়িগুলো উড়েছি, তো ভাবলাম যে খুব কম খরচাতে কি করা যায়, কিভাবে ওদেরকে উৎসাহিত করা যায়, সেইটাই ভাবনা চিন্তা থেকে আমাদের সেই ঘুড়ি উৎসব। তবে ঘুড়ি প্রথম কিভাবে হবে সেটা অনেক চিন্তা ভাবনা ছিল। যাই হোক, আমাদের গামারিয়ার সন্তোষ ভট্টাচার্য এগিয়ে আসলেন, ওনার বয়স তখন 66-এর মতো হবে, তবুও তিনি খুব উৎসাহ নিয়ে আমাকে 100টা গুটি বাড়িয়ে দিলেন। প্রথমবার আমরা কল্যাণপুর গ্রামে করেছিলাম, পরপর কল্যাণপুরে 2বার হলো, এই গ্রামে এবার নিয়ে 3বার হলো, আর 5 সালে গতবার করেছিলাম, 5 সাল টিলাতে করেছিলাম। এইভাবে সবাইকে নিয়ে একটু আনন্দ করা, বাচ্চাদের জন্য আসলে বিশেষ কোনো অনুষ্ঠান হয় না এটাতে, আমরা কিন্তু কাউকে নিমন্ত্রণ করি না, শুধু সোশ্যাল মিডিয়াতে জানাই। অসংখ্য ধন্যবাদ আমাদের বরাক উপত্যকা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকদের, তারা যেভাবে আমাদের আগে অনুষ্ঠানের আগে, উৎসবের আগে এবং পরেও যেভাবে কাভারেজ দিয়ে সকলের মাঝে পৌঁছে দেয়, এটা অসংখ্য ধন্যবাদ। এবং সকলের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এইভাবে এগিয়ে চলেছি। জানি না কতটুকু যেতে পারবো, এবং আমরা মেইন উদ্দেশ্যই থাকে আমাদের যে বাচ্চাদেরকে উৎসাহ করা, এবং আমরা এই জন্য আমরা খুব বড়োদেরকে কাউকে নিমন্ত্রণও বেশি করি না। আসলে তো আমরা একটা আপ্যায়ন করতেই হয়, সেটা তখন আমরা কিন্তু এত বাচ্চা খুব এলোমেলো থাকে, গ্রামের বাচ্চা তো খুব সুশৃঙ্খলভাবে থাকে না, সেটাকে খুব ম্যানেজ করে নিয়ে যাওয়া। তো যাই হোক, আমরা সেভাবে করছি, এবং আপনারা যারা সকলেই এসছেন এবং আমাদের যে প্রাণের টানে এসে এখানে, আসলে এই উৎসবটা সকলের হোক। আমরা এই যে লেখা আছে হয়তো সনবিলের সাংস্কৃতিক কর্মী, আসলে এটা নয়, বরাক উপত্যকার সকলের সাংস্কৃতিক মানুষেরই এই উৎসব, এবং এইটাই আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রায় তো 200 গুড়ি হয়ে গেছে, আমরা 200 করতে পেরেছি, এবং বিভিন্নভাবে অনেকটা বাচ্চাটা নিচে। তখন আমি এই এরিয়ারই ল'ৰা, আমাৰ পাশের গ্রামেই মোৰ ঘৰ, মোৰ সৰু কালৰ পৰাই আমালোকে নিজেই গুড়ি উড়াইছোঁ। মোৰ দেউতা, ককাই, দাদা, ঘৰৰ ডাঙৰ মানুহে বনাই দিতে গুড়ি। এই গুড়িটো ভেৰাইটি গুড়ি বনাতে, এতিয়াতো এইবিলাক নবনায় আৰু। আমাৰ গুড়িবিলাকৰ নাম সাপ গুড়ি বুলি কয়, বেনাগুলি বুলি কয়, এনেকুৱা ভেন কৰি থাকে। বহুত কাইণ্ডছ অফ বহু প্ৰকাৰৰ গুড়ি আছে, আমালোকে উৰাই আছোঁ, সৰু কালৰ পৰাই উৰাই আছোঁ। মাজত কিবা এইটো প্ৰায় নাইকিয়া হৈ গৈছিলে। তাৰপিছত আমাৰ এই বিশ্বজিৎ দা ইয়াৰে ল'ৰা, এই ঐতিহ্যটো ধৰি ৰখাৰ কাৰণে তেখেতক গুড়ি উৎসৱ পাতিছে। গুড়ি উৎসৱ পাতিলে কি হয়, এই সনবিলৰ এই গুড়ি চুৰ ঐতিহ্যটো এতিয়াই আছে, আৰু এতিয়া যে নৱপ্ৰজন্ম সৰু ল'ৰা আছে, এইবিলাকে মাজত বুলি গৈছিলে যে গুড়ি আছে বুলি, কেনেকুৱা গুড়ি উৰাই, এইবিলাক নাজানে। কিন্তু এতিয়া কি হৈছে, এই উৎসৱৰ কাৰণে সৰু ল'ৰাবিলাকে, ছোৱালীবিলাকে মানে আগৰ যে গুড়ি উৰাই এইবিলাক শিকি আছে, আনন্দ লৈ আছে। এই বছৰ হৈ আছে, এতিয়া এই 14 মাস। এবার ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 7 মার্চ এডিআরই পরীক্ষার 3য় 4র্থ বর্গের নিযুক্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। একই সাথে অসম পুলিশের এসআই, এবি, এসআই ইউবি, এসআই কনস্টেবলের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে 6 মার্চ। এভাবে ফেসবুক লাইভের মাধ্যমে একের পর এক নিযুক্তি প্ৰক্ৰিয়াৰ ফলাফলের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্ৰীজন। ৰিজাল্টৰ ক্ষেত্ৰত আহিব খুজিছোঁ। প্ৰথমতে মই অসম আৰক্ষীৰ ৰিজাল্টৰ বিষয়ে আপোনালোকক জনাব খুজিছোঁ। মই য'তেই মিটিঙত যাওঁ, আমাৰ ডেকা ল'ৰাবিলাকে মোক এইটোৱে সোধে, মামা ৰিজাল্ট কেতিয়া দিব, ৰিজাল্ট কেতিয়া দিব। ৰিজাল্ট কেতিয়া দিব মই আজি কৈ দিম। যিসকলে পাব তেওঁলোকক মই অভিনন্দন জনাম। যিসকলে নাপাব, অহাবাৰ পৰীক্ষাৰ বাবে আৰু প্ৰচেষ্টা চলাব। মন বেয়া নকৰিব, আৰু সকলোৱে যিসকলে পাব তেওঁলোকৰ কৃতিত্বক লৈ আমি সকলোৱে গৌৰৱ কৰিম, আৰু যিসকলে নাপাব তেওঁলোকে পুনৰ প্ৰচেষ্টা কৰিম। পৰীক্ষাৰ এটা ৰিজাল্ট ভাল বেয়া দুইটাই আহে, তাক লৈ বহুত চিন্তা কৰিব নালাগে। উই শুড টেক লাইফ এজ চ্যালেঞ্জ। জীৱন প্ৰত্যাহ্বানেৰে পৰিপূৰ্ণ। ৰিজাল্ট আপোনালোকে জানেই, OMRCত আপোনালোকে চায়ে আছে। গতিকে পোৱা আৰু নোপোৱা দুইটাই জীৱনৰ একোটা যাত্ৰাৰ সংগী বুলি আমি ধৰি ল'ব লাগিব। মই এতিয়া আপোনালোকক জনাই থৈ যাম, সাব ইন্সপেক্টৰ
আমাৰ UB, AB, কমিউনিকেশ্যন এই তিনিটা ক্ষেত্ৰত অসম আৰক্ষীয়ে সাব ইন্সপেক্টৰ পোষ্টৰ পৰীক্ষা পাতিছিল। ইয়াত পদ আছিল 203টা। ইয়াৰে ইতিমধ্যে লিখিত পৰীক্ষা হৈ গ'ল আৰু এই লিখিত পৰীক্ষাত যিসকলে উত্তীৰ্ণ হ'ল, যিসকলে কাট অফ নম্বৰ পাবলৈ সক্ষম হ'ল, তেওঁলোকৰ তালিকা 6 মাৰ্চ তাৰিখে আৰক্ষী বিভাগে প্ৰকাশ কৰিব। 6 মাৰ্চ তাৰিখে লিখিত পৰীক্ষাৰ ৰিজাল্ট হোৱাৰ লগে লগে PST আৰু PET আৰম্ভ হ'ব আৰু PST আৰু PETৰ এডমিট কাৰ্ড আপোনালোকে 9 মাৰ্চত ডাউনলোড কৰিব পাৰিব আৰু PST আৰু PET 17 মাৰ্চৰ পৰা আৰম্ভ হ'ব। এয়া হ'ল অসম পুলিচৰ সাব ইন্সপেক্টৰ UB, AB আৰু কমিউনিকেশ্যন ইয়াৰ বাবে যি পৰীক্ষা হৈছিল। ইয়াৰ পিছত আমাৰ এটা ডাঙৰ পৰীক্ষা হৈছিল কনষ্টেবল, সেইটো হ'ল কনষ্টেবল UB, কনষ্টেবল AB, কনষ্টেবল কমিউনিকেশ্যন আৰু সাব অফিচাৰ ফায়াৰ এণ্ড ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচ। কনষ্টেবলৰ UBত পোষ্ট আছিল 1760টা, কনষ্টেবল ABত পোষ্ট আছিল 2301টা, কনষ্টেবল কমিউনিকেশ্যনত পোষ্ট আছিল 466টা আৰু সাব অফিচাৰ ফায়াৰ ছাৰ্ভিচত পোষ্ট আছিল মাত্ৰ 1টা। এই গোটেই পৰীক্ষাটোৰ ইতিমধ্যে PST আৰু PET কমপ্লিট হ'ল। এই পৰীক্ষাটোৰ যিসকলে PST, PETত কোন পাছ কৰিলে, ইয়াৰে ৰিজাল্ট অসম আৰক্ষীয়ে 12 মাৰ্চ তাৰিখে ঘোষণা কৰিব। অৰ্থাৎ কনষ্টেবল UB, AB পৰীক্ষাৰ প্ৰথম ৰিজাল্ট 12 মাৰ্চ তাৰিখে প্ৰকাশিত হ'ব। ইয়াৰ পিছত আপোনালোকে নিজেও জানে যে এটা লিখিত পৰীক্ষাত আমি অৱতীৰ্ণ হ'ব লাগিব আৰু এই লিখিত পৰীক্ষাটিৰ বাবে যিসকলে কাট অফ মাৰ্ক পাবলৈ সক্ষম হ'ব, তেওঁলোকে এডমিট কাৰ্ড 17 মাৰ্চৰ পৰা ডাউনলোড কৰিব পাৰিব আৰু ফাইনেলি AB, UB ৰিটেন টেষ্ট 23 মাৰ্চত অনুষ্ঠিত হ'ব। ইয়াৰ পিছত অসম আৰক্ষীত ড্ৰাইভাৰৰ 667টা পোষ্টৰ বাবে PST আৰু PET অনুষ্ঠিত হৈছিল। এই ড্ৰাইভাৰৰো PST, PETৰ পৰীক্ষাৰ ৰিজাল্ট অহা পৰহি দিনাখন অৰ্থাৎ 4 মাৰ্চ তাৰিখে অসম আৰক্ষীয়ে ঘোষণা কৰিব। ইয়াৰ পিছত স্বাভাৱিকভাৱে ড্ৰাইভিং টেষ্ট হ'ব আৰু ড্ৰাইভিং টেষ্টৰ পৰীক্ষাৰ বাবে এডমিট কাৰ্ডো 4 তাৰিখৰ পৰা লাভ কৰিব পাৰিব আৰু ৰিটেন টেষ্ট, ড্ৰাইভিং টেষ্ট ৰিটেন পিছত হ'ব, প্ৰথমতে ড্ৰাইভিং হ'ব। ড্ৰাইভিং টেষ্ট 10 মাৰ্চত পৰা অনুষ্ঠিত হ'ব। অৰ্থাৎ 4 তাৰিখে PST, PET ৰিজাল্ট দিব, এডমিট কাৰ্ডো 4 তাৰিখে দিব আৰু 10 মাৰ্চৰ পৰা ড্ৰাইভিং টেষ্ট হ'ব আৰু ফাইনেলি ইয়াৰ পিছত এটা লিখিত পৰীক্ষাটো আমি এপিয়াৰ কৰিব লাগিব। এতিয়া মই আহিছোঁ কনষ্টেবল AB, CDO অৰ্থাৎ কামাণ্ডো বেটেলিয়ন এই ক্ষেত্ৰত। ইয়াত পোষ্ট খুব কম আছিল, মাত্ৰ 164টা পোষ্ট আছিল 164, কাৰণ কামাণ্ডো বেটেলিয়নবিলাক নতুন বেটেলিয়ন, ইয়াত ভেকেঞ্চি অহাৰ এতিয়া প্ৰশ্নটো বহুত কম। কামাণ্ডো বেটেলিয়নৰ ৰিজাল্ট আমি আমাৰ কাট অফ মাৰ্কছ যিটো PST আৰু PETৰ যিটো কাট অফ মাৰ্ক, তাক আমি 27 মাৰ্চ তাৰিখে ঘোষণা কৰিম। অৰ্থাৎ কামাণ্ডো বেটেলিয়নৰ 164 পদৰ বিপৰীতে আমাৰ যি ৰিজাল্ট হ'ব
কাট অফ মাৰ্কছ এনাউন্স হ'ব 27 মাৰ্চ তাৰ পিছত এডমিট কাৰ্ড আহিব 1 এপ্ৰিল তাৰিখে আৰু সাইকোমেট্ৰিক টেষ্ট 8 এপ্ৰিলৰ পৰা অনুষ্ঠিত হ'ব আমাৰ গ্ৰেড 4 অসম আৰক্ষীত 258টা পোষ্টৰ বাবে অনুষ্ঠিত হৈছিল গ্ৰেড 4 পৰীক্ষাৰ PST PET হৈ গ'ল আৰু কেইটামান হ'ব বাকি আছে 15 মাৰ্চলৈকে চলিব সেই ইয়াৰ PST PET ৰিজাল্ট আমি দিওঁতে কিছু পলম হ'ব 30 এপ্ৰিল পাবগৈ এয়া হ'ল অসম আৰক্ষীৰ সম্পৰ্কত আপোনালোকে জানিব বিচৰা তথ্য ইয়াৰ পিছত বহুত ল'ৰা ছোৱালীয়ে মোক সুধি আছে যে ADRE ৰিজাল্ট কেতিয়া দিব ADRE ৰিজাল্ট 7 মাৰ্চ শুক্ৰবাৰে আমাৰ গ্ৰেড 3 আৰু গ্ৰেড 4ৰ যি আমাৰ ৰিক্ৰুটমেণ্ট কমিশ্যন আছে তেওঁলোকে ঘোষণা কৰিব যিমান কেইটা পদ আছে তাৰ বিপৰীতে দুজনকৈ ল'ৰা ছোৱালীক এই পৰীক্ষাত উত্তীৰ্ণ হ'ব আৰু তেওঁলোকৰ মাজত পৰৱৰ্তী সময়ত ৰিটেন টেষ্ট অৰেল অনুষ্ঠিত হ'ব অৰ্থাৎ লিখিত পৰীক্ষাৰ ৰিজাল্ট গ্ৰেড 3 আৰু গ্ৰেড 4 আমি 7 মাৰ্চ তাৰিখে ঘোষণা কৰিম এটা পোষ্টৰ বিপৰীতে দুজনকৈ ল'ৰা ছোৱালীয়ে এই লিখিত পৰীক্ষাত উত্তীৰ্ণ হ'ব শেষৰ নম্বৰটোত যদি বেছি ল'ৰা ছোৱালীয়ে একেটা নম্বৰে পায় তেতিয়াহ'লে হয়তো 3000 পোষ্টৰ বিপৰীতে মই ধৰি ল'ব কৈছো 6000 ল'ৰা ছোৱালী পাছ কৰিব লাগে কিন্তু একেটা নম্বৰ যদি বহু পৰীক্ষাৰ্থীয়ে লাভ কৰে তেতিয়াহ'লে একে নম্বৰ পোৱা ল'ৰা ছোৱালী সকলেও পৰীক্ষাটো ডেফিনেটলি পাছ কৰিব অৰ্থাৎ আমি যদি ধৰি লওঁ 50 ইজ এ কাট অফ মাৰ্ক কিন্তু 50 যদি 50 জন ল'ৰাই নম্বৰ পাইছে তেতিয়াহ'লে 50 জন ল'ৰায়ে লিখিত পৰীক্ষাত পাছ কৰিব গতিকে 1:2 বুলি ক'লেও 1:2 একেবাৰে গ্ৰামাটিক্যাল সেন্সত নহব হয়তো 2-4জন ল'ৰা ছোৱালীয়ে বেছিকৈ পাছ কৰিব ADRE পৰীক্ষালৈ তাৰ ৰিজাল্ট কি হ'ব তাক আপোনালোকে জানেই সেইবাবে মই যিসকলে পাছ কৰিব তেওঁলোকক অভিনন্দন জনাইছো যাতে অৰেলৰ বাবে তেওঁলোক সাজু হ'ব পাৰে আৰু যিসকলে পাছ নকৰিব আমি পুনৰ এই বছৰৰ শেষৰ ফালে নতুন বিজ্ঞাপন দিয়াৰ বাবে চেষ্টা কৰিম আপোনালোকে আৰু এবাৰ পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব আৰু লগতে অসমত উদ্যোগসমূহ আহিব মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰ অসম অভিযানো আছে আমি নিজকে তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গত নহলেও বেলেগ ধৰণেও জীৱন সফল কৰাৰ বাবে আমি প্ৰচেষ্টা কৰিম বহুত ল'ৰা ছোৱালীয়ে মোক কৈ থাকে যে চতুৰ্থ শ্ৰেণীৰ পৰীক্ষাত BA পাছ কৰা ল'ৰাইও পৰীক্ষা দিছে এতিয়া কথাটো হ'ল আমি কোনোবাই যদি নিজকে চৰকাৰক ফাঁকি দি পৰীক্ষা দিয়ে তদন্ত নোহোৱালৈকে মুখ্যমন্ত্ৰীয়ে গম পাব নোৱাৰে কেতিয়াবা আপোনালোকে এনেকে মোক ফেচবুকত লিখে টুইটাৰত লিখে যেন মই সব গম পাওঁ কোনোবা ল'ৰা এজনে যদি BA পাছ কৰিও নিজৰ যোগ্যতাটোক লুকুৱাই পেলাই চতুৰ্থ শ্ৰেণীৰ পৰীক্ষাত আবেদন কৰে মুখ্যমন্ত্ৰীজনে কেনেকে গম পাব আপোনালোকে খবৰ দিব আপোনালোকক আমি সুবিধা দিম যে এনে যিসকল লোকে আপোনালোকে দেখিব যে লিখিত পৰীক্ষাত পাছ কৰিছে কিন্তু এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যনক তেওঁলোকে লুকুৱাই ৰাখিছে আমি সুবিধা দিম আপোনালোকক অভিযোগ দিয়াৰ বাবে যাতে অৰেল পৰীক্ষা হোৱাৰ আগতে বা মৌখিক পৰীক্ষা হোৱাৰ আগতে আমি আপোনালোকৰ অভিযোগবোৰ নিৰ্দিষ্ট ইউনিভাৰ্চিটি
লগত কথা পাতি আপোনালোকৰ অভিযোগবোৰ যাতে আমি নিষ্পত্তি কৰিব পাৰোঁ। আৰু এটা পৰীক্ষাৰ বিষয়ে মই জনাব খুজিছোঁ, সেইটো হ'ল পোষ্ট গ্ৰেজুৱেট টিচাৰ। পোষ্ট গ্ৰেজুৱেট টিচাৰৰ ক্ষেত্ৰত মোক বহুতে সুধি আছে ৰিজাল্ট কেতিয়া দিব। কিন্তু পোষ্ট গ্ৰেজুৱেট টিচাৰৰ পৰীক্ষা হৈ যোৱাৰ পিছত ইয়াৰ যি আনচাৰ কি আছিলে, সেই এনচাৰ কি আপোনালোকৰ সন্মুখত আমি দিছিলোঁ। আপোনালোকৰ মাজৰে বহুজনে এই এনচাৰ কিখিনিক প্ৰত্যাহ্বান জনাইছে, অৰ্থাৎ চেলেঞ্জ কৰিছে 2-3টাৰ ক্ষেত্ৰত। ইয়াৰ ক্ষেত্ৰত সিদ্ধান্ত ল'বলৈ 11 মাৰ্চ তাৰিখে এক্সপাৰ্ট কমিটি তেওঁলোকে এখন বৈঠক আহ্বান কৰিছে যে যিসকলে এনচাৰ কি চেলেঞ্জ কৰিছে তেওঁলোকৰ যি আমাক কৈছে যে আপোনালোকৰটো ভুল, আমাৰটো শুদ্ধ, প্ৰতিখন আবেদন আমি পুংখানুপুংখভাৱে বিবেচনা কৰিব লাগিব, যাতে আমাৰ ভুল হ'লেও আমি শুদ্ধ কৰি নিজকে ল'ব পাৰোঁ। দিলীপ শইকীয়া ডাঙৰীয়া আমাৰ অসম ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি, তেখেতেও এই ব্ৰডকাষ্ট চাই আছে। দিলীপ শইকীয়া ডাঙৰীয়াক মই বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ যে আপুনি এই ব্ৰডকাষ্ট চোৱাৰ বাবে অলপ সময় উলিয়াইছে। আপোনাক বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ। এতিয়া 11 মাৰ্চ তাৰিখে এক্সপাৰ্ট কমিটি বহাৰ পিছত আপোনালোকক মই জনাব পাৰিম যে আমি কেতিয়া পোষ্ট গ্ৰেজুৱেট টিচাৰৰ পৰীক্ষাৰ ফলাফল দিব পাৰিম। সেই ধৰণে LP ME পৰীক্ষাৰ ফলাফলৰ বিষয়েও আজি যেনেকৈ অসম আৰক্ষীৰ বিষয়ে মই একেলগে জনাইছোঁ, 11 মাৰ্চৰ পিছত মই শিক্ষা বিভাগৰ গোটেইকেইটা নিযুক্তিৰ সম্পৰ্কত আপোনালোকক এনেকৈ আগতীয়াকৈ জনাবৰ বাবে স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।